বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। বায়োডাইভার্সিটি বলার আগে তোমাদের একটা কথা বলি। মনে করো তুমি কোনো একটি পোশাকের দোকানে গেছো, তুমি কি চাও যে পোশাকের দোকানে অনেক রকমের পোশাক জামা কাপড় থাকবে, তোমরা তাকে বলো ভ্যারাইটি বা বৈচিত্র্য, এবং এই ভ্যারাইটি যত বেশি হবে তত তুমি খুশি হও। আমাদের এই পৃথিবীতে যত জীব, বিভিন্ন প্রজাতির জীব যত বেশি তত আমরা খুশি হই। এই বিভিন্ন প্রজাতির জীবেদেরই আমরা বলি জীব বৈচিত্র্য। দেখো তাহলে জীব বৈচিত্র্য কাকে বলবো? যে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবেদের এক কথায় আমরা জীব বৈচিত্র্য বলি। তাহলে জীব বৈচিত্র্য যদি এই জিনিসটি হয়, তাহলে দেখো এই জীব বৈচিত্র্যের ক্ষেত্রে মনে করো একটি অঞ্চলে সেখানে তোমার 50টি প্রজাতির জীব আছে এবং প্রজাতি 50, কিন্তু তাদের টোটাল সংখ্যা মনে করো 10,000। এই একই আরেকটি জায়গায় একই অঞ্চলে মনে করো 70টি প্রজাতি আছে, 70 প্রজাতি, কিন্তু সেখানে টোটাল জীব সংখ্যা মনে করো 7,000। তাহলে এই প্রথমটি জীব সংখ্যা বেশি থাকলেও দ্বিতীয়টি জীব বৈচিত্র্য সমৃদ্ধ, অর্থাৎ যত বেশি প্রজাতি তত বেশি জীব বৈচিত্র্য। তাহলে এই জীব বৈচিত্র্যকে আমরা 3 ভাগে ভাগ করি। জীব বৈচিত্র্য, 1 জিনগত বৈচিত্র্য, 2 প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তু সংস্থানিক বৈচিত্র্য। তাহলে প্রথমে জিনগত বৈচিত্র্য। তোমরা ক্রোমোজোম এবং জিন অলরেডি পড়ে এসেছো। দেখো একটা প্রজাতিভুক্ত জীবেদের ক্রোমোজোম ও জিন এবং বিভিন্ন প্রজাতিভুক্ত জীবেদের ক্রোমোজোম ও জিনের যে বৈচিত্র্য তাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। দেখো একটা প্রজাতিভুক্ত জীব, যে মানুষ, সব মানুষ কখনো হুবহু এক হয় না, তাদের জিনের ওই বৈচিত্র্যের জন্যই এত বেশি প্রকারভেদ, সেটা হলো জিনগত। আবার দেখো বিভিন্ন প্রজাতি তাদের যে ক্রোমোজোম, তাদের নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা আছে, তাকে আমরা বলি প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা। এই প্রজাতি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যাগুলি কারো 2n = 14, 2n = 20, 2n = 46 এমনি করে। তাহলে ক্রোমোজোম এবং জিনের যত বৈচিত্র্য হবে তত প্রজাতির ভেদ হবে। তাহলে ক্রোমোজোমের সংখ্যা জিন অনুযায়ী প্রজাতির রূপ ভেদ প্রকাশ পায়। তাহলে হলো জিনগত। প্রজাতিগত মানে একটা অঞ্চলে, যেটা বললাম, বিভিন্ন প্রজাতির যে বৈচিত্র্য হলো প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তু সংস্থানিক, দেখো বাস্তুবিদ্যার অন্তর্গত একটি একক, যেখানে নির্জীব এবং সজীব উপাদান এবং তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া একটি সুস্থিত আত্মপ্রজননকারী তন্ত্র রচনা করে, তাকে আমরা বাস্তুতন্ত্র বলি। তাহলে সুস্থিত মানে স্টেবল, আত্মপ্রজননকারী মানে নিজেরা রিপ্রোডাকশন, জননের মাধ্যমে নতুন নতুন জীবের জন্ম দেবে। তাহলে এই যে বাস্তুতন্ত্র, তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার ভেদ হয়। গোটা পৃথিবীটাই একটা বাস্তুতন্ত্র হিসেবে, তার ছোট 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 ইউনিট করতে পারি। একটা পুকুরের বাস্তুতন্ত্র, একটা বনভূমির বাস্তুতন্ত্র, একটা মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে সমস্ত বাস্তুতন্ত্রেই নির্জীব এবং সজীব উপাদান আছে। তাহলে সজীব উপাদানগুলি আবার নিজেদের মধ্যে খাদ্য খাদক সম্পর্কিত। সুতরাং এই যে বিভিন্ন প্রজাতির জীব একটা বাস্তুতন্ত্রে রয়েছে, তাদের আমরা বলবো বাস্তুতান্ত্রিক। এখন এই বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যকে
আবার 3 ভাগে ভাগ করা যায়। এক হলো আলফা বৈচিত্র্য, 2 হলো বিটা বৈচিত্র্য, 3 হলো গামা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্য কি? এটা হলো লোকাল স্পিসিস পুল, একটা স্থানীয় অঞ্চলে অর্থাৎ ক্ষুদ্র অঞ্চলে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে বৈচিত্র্য, অর্থাৎ তাকে আমরা বলি অন্ত কমিউনিটি বৈচিত্র্য। তাহলে কমিউনিটি পপুলেশন ব্যাপারটা কি? দেখো, একটি প্রজাতিভুক্ত কিছু জীব যখন একসাথে বসবাস করে তাকে আমরা বলি পপুলেশন। তাহলে একটি পপুলেশন বা ওই একই প্রজাতিভুক্ত একাধিক পপুলেশন এক স্থানে কখনো জীব বৈচিত্র্য হতে পারে না। তাহলে যখন বিভিন্ন পপুলেশন, বিভিন্ন প্রজাতিভুক্ত জীব এক স্থানে বাস করে, তারা তৈরি করে কমিউনিটি। তাহলে সেই কমিউনিটির বৈচিত্র্য। এবার বিটা, এটি ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী যে বিভিন্ন প্রজাতি তাদের যে বৈচিত্র্য, এটা হলো আন্ত কমিউনিটি বৈচিত্র্য। তাহলে ভৌগোলিক অঞ্চল মানে আলফার তুলনায় বিটাটা অনেক বড়, অর্থাৎ আলফা, কয়েকটি আলফা নিয়ে বিটা তৈরি হয়। আর গামা বৈচিত্র্য কি? একটি বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ একটি ল্যান্ডস্কেপ, যে ল্যান্ডস্কেপ সেটা জলাভূমি, ঘাস, ছোট গাছ, বড় গাছ, এমনি করে গোটা জায়গাটা জুড়ে যে বৈচিত্র্য, যে প্রজাতির যে বৈচিত্র্য, তাকে আমরা বলবো গামা বৈচিত্র্য। তাহলে অনেক বিটা বৈচিত্র্য নিয়ে গামা বৈচিত্র্য গঠিত হয়। তাহলে দেখো, জীব বৈচিত্র্য সম্পর্কে মোটামুটি ধারণা এলো। দেখো, এখন জীব বৈচিত্র্য যে ব্যাপারটা, এখানে অনিবার্যভাবে যে কথাগুলো এসে যায় সেগুলো হলো জীব বৈচিত্র্যের হটস্পট এবং সংরক্ষণ। এই দুটোই তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো। এ নিয়ে আমাদের এখানে আলোচনার সুযোগ কম। এই জীব বৈচিত্র্যের হটস্পট ছাড়া যে সংরক্ষণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংরক্ষণ আজ গোটা পৃথিবী জুড়ে সব মানুষ চেষ্টা করছে কি করে জীব বৈচিত্র্যকে রক্ষা করা যায়। কেন? মানুষের লোভ এবং অবিমিশ্র কায়দা, এইসবের কারণে জীব বৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। সেই সংরক্ষণগুলোকে তোমরা ইন সিটু, এক্স সিটু এমনভাবে পড়েছ। এবার দেখো, এই যে সংরক্ষণ, বিভিন্ন সংস্থা যেমন WWF, IUCN প্রভৃতি নিরলস চেষ্টা করে চলেছেন যে কি করে জীব বৈচিত্র্যকে রক্ষা করা যায়। সেই অনুযায়ী তারা বিভিন্ন দেশকে প্রয়োজনীয় তথ্য, অর্থের যোগান দেন। IUCN বিভিন্ন প্রাণীদের, বন্য প্রাণীদের রক্ষার জন্য রেড ডেটা বুক প্রচলন করেছেন। এই রেড ডেটা বুকে প্রাণীদের অবস্থান অনুযায়ী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো, এর খানিকগুলো ক্যাটাগরি হলো এক্সটিংক্ট মানে হচ্ছে অবলুপ্ত, অর্থাৎ যে প্রজাতির একটি জীবও আজ পৃথিবীতে বেঁচে নেই। এমনি এক্সটিংক্ট ইন ওয়াইল্ড মানে বন্য রূপে অবলুপ্ত, মানে কিছু প্রজাতির জীব রয়েছে আর বন্য রূপে নেই, তাদের কৃত্রিমভাবে এক্স সিটু পদ্ধতিতে আমরা সংরক্ষণ করে বাঁচিয়ে রাখছি। এমনি একই রকম ভাবে হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার মানে চরম বিপন্ন, এন্ডেঞ্জার বিপন্ন, ভালনারেবল সংকটাপন্ন প্রভৃতি ক্যাটাগরিতে ভাগ করেছেন এবং সেই অনুযায়ী তাদের সংরক্ষণ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এরপরে আমরা ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমি, বিন্যাস বিধি। দেখো, ট্যাক্সোনমি শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন হল A.P.D. ক্যান্ডন। A.P.D. ক্যান্ডন, এটি দুটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এক
ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস, এবং নমস এর মানে হলো রীতি বা বিধি, মানে বিন্যাস রীতি বা বিন্যাস বিধি, এই হলো ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি আমরা কি বলবো, কাকে বলে? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জীবেদের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলে ট্যাক্সোনমি। তাহলে আমরা এখানে তিনটে টার্ম বলেছি, এক হলো শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। এই তিনটি হলো ট্যাক্সোনমির উপাদান। তাহলে ট্যাক্সোনমির উপাদানগুলি হলো: এক, শনাক্তকরণ; দুই, নামকরণ; এবং তিন, শ্রেণীবিন্যাস। তাহলে প্রথমে শনাক্তকরণ। তাহলে শনাক্তকরণ কি? কোন জীবকে তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী জীবটিকে অন্যান্য জীব থেকে চিহ্নিত করা, পৃথক করা, তাকে আমরা বলবো শনাক্তকরণ। কিন্তু দেখো, নির্দিষ্ট বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অর্থ হলো যে এই বৈশিষ্ট্যগুলো, জীবের যে বিভিন্ন বৈশিষ্ট্য, ট্যাক্সোনমিস্টরা ইতিমধ্যেই সেগুলিকে লিপিবদ্ধ করে গেছে, আমাদের সেগুলো জানতে হবে। সেই অনুযায়ী আমরা এই জীবটিকে শনাক্ত করব। যেমন উদাহরণস্বরূপ মনে করো, যেমন স্তন্যপায়ী। ট্যাক্সোনমিস্টরা স্তন্যপায়ী কাদের বলেছেন? যে সমস্ত প্রাণীদের দেহ, গা, সারা দেহ লোমে ঢাকা, যাদের কর্ণছত্র বর্তমান, যাদের স্তন গ্রন্থি বর্তমান ইত্যাদি। এবার তুমি একটি জীব পেলে, সেই জীবটিতে তুমি দেখলে গায়ে লোম রয়েছে, তার কর্ণছত্র রয়েছে, তার স্তন গ্রন্থি রয়েছে, তাহলে তুমি তাকে চিহ্নিত করবে স্তন্যপায়ী বলে। এ হলো শনাক্তকরণ। হচ্ছে নামকরণ। তাহলে একটি জীব যে মুহূর্তে শনাক্ত হলো তখন তার নাম প্রয়োজন। নামকরণ অতি প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। তাহলে জীবটির যদি নাম থাকে তাহলে মিটে গেল, আর যদি নাম না থাকে তাহলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ওই জীবটির নামকরণ করতে হবে। দেখো, এই প্রসঙ্গে এবার আমরা আসবো যে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস একে ট্যাক্সোনমির জনক বলা হয়। দেখো, লিনিয়াসের পূর্বে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন মানুষ তাদের নিজের ইচ্ছা মতো জীবের নামকরণ করেছে। তাহলে বিভিন্ন জীবের যদি নামকরণ নিজের ইচ্ছা মতো হয়, তাহলে আমি একটা জীবের নাম দিয়েছি, ওই একই জীবের আর একজন নাম দিয়েছে। তাহলে সারা পৃথিবী জুড়ে যদি একটা জীবকে যদি এক নামে চিহ্নিত হয়, তবে একটা নির্দিষ্ট নিয়ম দরকার। সবাই যদি ভিন্ন ভিন্ন নাম দেয়, তাহলে এই নামে এখানে যেটা পরিচিত সেটা আরেক দেশের বিজ্ঞানী চিনতে পারবেন না। তখন লিনিয়াস একটি নামকরণের একটি নির্দিষ্ট নিয়ম চালু করলেন। এই নামকরণটি হলো দ্বিপদ নামকরণ, যাকে আমরা বলি বিজ্ঞানসম্মত নাম। দেখো, লিনিয়াসের পূর্ববর্তী যে সমস্ত নামকরণ হয়েছিল, লিনিয়াস 1753 সালে স্পিসিস প্ল্যান্টেরা নামক গ্রন্থে তিনি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম লিপিবদ্ধ করেন। 1753 সালের পূর্বে উদ্ভিদের যে যা বিজ্ঞানসম্মত নাম দিয়েছেন বা যে যা নাম দিয়েছেন তা বাতিল। একই রকম ভাবে তিনি 1758 সালে সিস্টেমা ন্যাচুরি
সিস্টেমা ন্যাচুরি 10th এডিশন। এই 10th এডিশনে তিনি প্রাণীদের বিজ্ঞানসম্মত নামকরণ করেন। এর আগে যে যা নামকরণ করেছেন তা বাতিল বলে গণ্য হবে। তাহলে এবার আমরা এই দ্বিপদ নামকরণের যে নীতিগুলো সেগুলো কি বিজ্ঞানসম্মত নামে তোমরা ইতিমধ্যে পড়েছ, আমি কয়েকটি সংক্ষেপ এখানে উল্লেখ করছি। দেখো, বিজ্ঞানসম্মত নাম দিতে গেলে দুটি পদ নিয়ে করতে হবে। একটি হলো গণ নাম আর আরেকটি পদ হলো প্রজাতি নাম। তাহলে গণ নাম প্রথমে লিখতে হবে, প্রজাতি নাম তারপরে লিখতে হবে। গণ নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, তারপর সমস্ত স্মল লেটার বা ছোট অক্ষরে হবে। মনে রাখতে হবে যে বিজ্ঞানসম্মত নাম বাংলায় লেখা যাবে না। বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষা থেকে নিতে হবে, কেননা ল্যাটিন ভাষা কোথাও ব্যবহৃত হয় না, সুতরাং তার কোন রকম পরিবর্তন সম্ভব নয়। যেমন আজকের বাংলা ভাষা আজ থেকে 50 বছর কি আরো আগে বাংলা ভাষা মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অর্থাৎ পরিবর্তনশীল। তাহলে সেজন্য যেহেতু পরিবর্তন হয় না, বিজ্ঞানসম্মত নাম কোন রকম ভাবেই ভুল হওয়ার সুযোগ নেই। একটি অক্ষর ভুল হলেও তাকে সংশোধন করতে হবে, এবং তাহলে যদি সেটা হয় সেটা ভুল। আর কি না, বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে যদি ছাপার অক্ষরে হয় তা বাঁকা অক্ষরে বা ইটালিক হতে হবে, এবং হাতে লিখলে তাকে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে, অগ্রাধিকার আইন। দেখো, কোনো একটা জীবের বিজ্ঞানসম্মত নাম একাধিক মানুষ করেছেন, করে তার নির্দিষ্ট দপ্তরে পাঠিয়েছে। এরপরে প্রথম নামটি যেটি জমা পড়বে সেটা যদি সঠিক হয় তবে তিনি এর আবিষ্কারক বা অথর হিসাবে গণ্য হবেন, বাকিগুলি বাতিল হবে। একে বলা অগ্রাধিকার আইন। তাহলে এই যে কোন সংস্থা ইত্যাদি এটা একটু পরে বলছি। আর কি না, বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে অথরের নাম শেষে সংক্ষেপে লেখা উচিত। যেমন ধরো, প্যান্থেরা, লিও, লিন, এটা হলো সিংহের বিজ্ঞানসম্মত নাম। লিন মানে লিনিয়াস। যদি এমন হয় যে কোনো বিজ্ঞানসম্মত নাম পরে পরিবর্তনের প্রয়োজন হলো, তখন যিনি পরিবর্তন করবেন তার নামটি এই অ্যাব্রিভিয়েটেড ফর্মে শেষে রেখে, এবং যিনি আগে নাম দিয়েছিলেন সেটিকে ব্র্যাকেটে রাখতাম। এইভাবে ব্র্যাকেটে রেখে যেমন অ্যালবিজিয়া লেবেক, লিন, বেন মানে লিনিয়াস এটি নামকরণ করেছেন, এবং বেনথাম এটি পরিবর্তন করেছেন। তাহলে সেই অনুযায়ী হলো। তাছাড়া ধরো যে দুটি পদ গণ এবং বিশেষ, তাহলে দুটি গণ নাম কখনোই এক হতে পারে না, কিন্তু দুটি ভিন্ন গণের আন্ডারে দুটি প্রজাতি নাম এক হতে পারে। যেমন ধরো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাহলে ম্যাঙ্গিফেরা জেনাস, ইন্ডিকাটা প্রজাতি। আবার ধরো ক্যানাবিস ইন্ডিকা, তাহলে এই যে জেনাস আর এই যে জেনাস এরা আলাদা, কিন্তু ইন্ডিকাটা আলাদা একই। তাহলে সুতরাং এক্ষেত্রে আমরা যেটা বললাম যে দুটো গণ নাম আলাদা হলে
আলাদা হতে পারেন, দুটো গণনাম কখনো এক হতে পারে না, কিন্তু ভিন্ন গণনামের দুটি প্রজাতি নাম এক হতে পারে। তাহলে এরও মোটামুটি নামকরণ, দ্বিপদ নামকরণের নীতি ইত্যাদি। আচ্ছা, এবার দেখো লিনিয়াস পরবর্তী সময়ে নামকরণের ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয়, সেজন্য কয়েকটি অর্গানাইজেশন তৈরি হয়েছে। যেমন ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। এরা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম নিয়ে পর্যালোচনা করেন এবং প্রয়োজন ভিত্তিকভাবে পরিবর্তন, নিয়ম নীতি ঠিক করেন। একই রকম ভাবে ICZN মানে কোড অফ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, যেগুলি প্রাণীদের নামকরণ নিয়ে আলোচনা করে। কিভাবে ICNB, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া নিয়ে এরকম আরো কয়েকটি আছে। তাহলে নামকরণের পরে আমরা কয়েকটি টার্ম এখানে পড়ব, পড়ে তারপরে যে শ্রেণীবিন্যাসে যাব। দেখো, দ্বিপদ নামকরণ ছাড়া এরপরে ত্রিপদ নামকরণ মানে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। ত্রিপদ নামকরণ কি না, জেনাস আর স্পিসিস নিয়ে দ্বিপদ, কিন্তু দেখা গেল কোন একটা প্রজাতি ভুক্ত যে জীবগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলে তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সুতরাং যদি আমি শুধু ওই দ্বিপদ নামকরণের জেনাস প্রজাতি দিই, তাহলে তাকে সঠিকভাবে আলাদা করা যাবে না। সেজন্য তখন ত্রিপদ নামকরণ প্রচলন করা হল। ত্রিপদ নামকরণে হলো একটা উপপ্রজাতি, উপপ্রজাতি। যেমন ধরো কর্ভাস স্প্লেন্ডেন্স, কর্ভাস স্প্লেন্ডেন্স, এটা হলো কাকের বিজ্ঞানসম্মত নাম, কিন্তু দেখা যাচ্ছে ভারতের যে কাক, মালয়েশিয়ার যে কাক, শ্রীলঙ্কার যে কাক, এদের মধ্যে কিছু কেমন পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী আমাদের থার্মোপ্লাজমা, থার্মোপ্রোটিয়াস, থার্মোপ্রোটিয়াস ইত্যাদি। তাহলে আমরা এই যে এগুলো পেলাম, এগুলো আর্কি ব্যাকটেরিয়া বা আর্কিয়া, এবং এগুলো মোনেরার অংশ। এবার মোনেরার আর একটা ভাগ হলো ইউ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া। আচ্ছা, যদি মোনেরা হয় তাহলে এই যে ইউ ব্যাকটেরিয়া, ইউ মানে হচ্ছে প্রকৃত, এই যে ইউ ব্যাকটেরিয়া, এই ইউ ব্যাকটেরিয়াকে এইভাবে ভাগ করা হয় ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া, রিকেটসিয়া, অ্যাক্টিনোমাইসেটিস প্রভৃতি, অ্যাক্টিনোমাইসেটিস প্রভৃতি। তাহলে আমাদের প্রথমে এই একটা একটা করে জানতে হবে, তার মধ্যে ব্যাকটেরিয়াটা প্রধান। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা কি বলেছ যে ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক, অতি সূক্ষ্ম এককোষী প্রোক্যারিওটিক জীব, এবং যারা জলে স্থলে সর্বত্র দেখা যায়। তাহলে এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে আগে উদ্ভিদ বলা হতো, কিন্তু কেন উদ্ভিদ বলা হবে না, ব্যাকটেরিয়ার কোষে মৃত কোষপ্রাচীর আছে, কিছু ব্যাকটেরিয়ার কোষে ব্যাকটেরিয় ক্লোরোফিল আছে, যার সাহায্যে এরা সালোকসংশ্লেষ করতে পারে। ব্যাকটেরিয়ার বাইনারি ফিশন, দ্বিবিভাজন আছে, এগুলোর কারণে। কিন্তু যদিও
ওই যে কোষ প্রাচীর আছে, কিন্তু উদ্ভিদে কোষ প্রাচীরের সঙ্গে মিল নেই। আবার সালোক সংশ্লেষ করতে পারে, সেও আবার উদ্ভিদের সঙ্গে মিল নেই। সেই জন্য একে আমরা বর্তমানে উদ্ভিদ বলি না। এবার আমরা এই ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, ব্যাকটেরিয়ার যদি গঠন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে ব্যাকটেরিয়ার কোষের নিম্নলিখিত অংশগুলো দেখা যাবে। সেগুলো আমরা একটা একটা করে বলব। যেমন এক, সাইম স্তর, পিচ্ছিল স্তর। কিছু ব্যাকটেরিয়ার, সব ব্যাকটেরিয়া থাকে না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে একটি স্তর থাকে, যেটা পলিস্যাকারাইড, প্রোটিন ইত্যাদি দিয়ে তৈরি, যাকে আমরা বলি যে সাইম স্তর। এই সাইম স্তরটা এই ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, যদি ব্যাকটেরিয়াটা প্রতিকূল পরিবেশে আসে, তাহলে সাইম স্তরটা শক্ত হয়ে যায় এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। তখন এর নাম হয় ক্যাপসিউল। সাইম স্তরের ভিতরে যে মৃত দৃঢ় আবরণ থাকে, তাকে আমরা বলবো কোষ প্রাচীর। কোষ প্রাচীরে পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন থাকলেও সেলুলোজ থাকে না। কিন্তু এর প্রধান উপাদান হলো, একটু আগে বলেছি কি, পেপটিডোগ্লাইক্যান। পেপটিডোগ্লাইক্যান বা মিউরামিক অ্যাসিড। এই পেপটিডোগ্লাইক্যানের যে দুটি প্রধান উপাদান, সেই দুটি প্রধান উপাদান হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এর কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে কোষ প্রাচীর একই রকম ভাবে একে সুরক্ষা দেবে। তাহলে এই কোষ প্রাচীরের ভেতরে থাকে কোষ পর্দা। দেখো, কোষ পর্দা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এটা আমাদের কোষ পর্দার মতন, কিন্তু কোষ পর্দায় যদি সমাজ শোষণকারী যদি ব্যাকটেরিয়া হয়, তাহলে যে গঠন থাকে, বিশেষ ধরনের গঠন, তাকে বলে মেসোজোম। অর্থাৎ কোষ পর্দা সাইটোপ্লাজমের দিকে একাধিকবার ঢুকে যে ক্ষুদ্র পকেটের মতন অংশ তৈরি করে, যাকে বলে মেসোজোম। এই মেসোজোম দু রকমের। এক হলো সেপ্টাল বা ব্যবধায়ক, দুই হলো ল্যাটারাল বা পার্শ্বীয়। ল্যাটারাল বা পার্শ্বীয় যে মেসোজোম, এর মধ্যে শ্বসনের উৎসেচক থাকে এবং এটি মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে কাজ করে। সেই জন্য একে কন্ড্রিওয়েডও বলে, অর্থাৎ এখানে শ্বসন হয়। আর সেপ্টাল যে মেসোজোম, সেটির সঙ্গে নিউক্লিয়েড যুক্ত থাকে। নিউক্লিয়েড মানে যেটা নিউক্লিয় বস্তু, এবং এটি এই নিউক্লিয়েডের রিপ্লিকেশন অর্থাৎ নিউক্লিয়েডের ভাগ হতে সাহায্য করে। হলো কোষ পর্দা। এরপরে তোমার সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম জেলির মতো বস্তু। এই সাইটোপ্লাজম কোষ পর্দা দিয়ে ঘেরা। এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়েড বিভিন্ন বস্তু অবস্থান করে। এছাড়া আছে ভলিউটিন দানা, রাইবোজোম ইত্যাদিও থাকে। হচ্ছে রাইবোজোম। দেখো, রাইবোজোম একমাত্র অঙ্গাণু যেটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষেই থাকে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম, এক একটি কোষে সাধারণত 10,000-এর মতো রাইবোজোম থাকে। কিন্তু এই রাইবোজোম গুলো দু রকমের। এক ধরনের রাইবোজোম কোষ পর্দা সংলগ্ন হয়ে থাকে, এদের বলে আবদ্ধ রাইবোজোম।
আরেক ধরনের রাইবোজোম সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, এদের বলে মুক্ত রাইবোজোম। এই আবদ্ধ রাইবোজোম মুক্ত রাইবোজোমের কাজ আলাদা। মুক্ত রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, আর আবদ্ধ রাইবোজোম এই সংশ্লেষিত প্রোটিনকে পরিবহন করে। এবার দেখো, রাইবোজোমে আমরা জানি যে ইউক্যারিওটিক কোষে 80S, কিন্তু প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম 70S প্রকৃতি। এই রাইবোজোমের যে দুটো অধ একক থাকে, সেই দুটো অধ এককের একটি ছোট এবং একটি বড়। এই ছোট বড় এককটি অধ এককটি হলো 50S প্রকৃতি এবং ছোটটি হলো 30S প্রকৃতি। এই 50S যে অধ একক, তাতে আছে তোমার ওই 5S এবং 23S rRNA ও 34টি রকমের প্রোটিন, এবং 30S যে অধ একক, তাতে আছে 16S rRNA এবং 21 রকমের প্রোটিন। এরপর আছে প্লাজমিড। দেখো, ব্যাকটেরিয়ার যে কোষের ভিতরে যে নিউক্লিয়য়েড আছে, এই নিউক্লিয়য়েডটা কি না, নিউক্লিয়য়েডটা একটা দ্বিতন্ত্রী ক্রোমোজোম এবং চক্রাকারে থাকে। এই নিউক্লিয়য়েড ছাড়া যদি আর একটি অতিরিক্ত যদি ক্রোমোজোম থাকে আকারে ছোট, তাহলে তাকে আমরা বলবো প্লাজমিড। এবং এটিও চক্রাকারে থাকে এবং এটিও সেলফ রিপ্লিকেটিং, এবং এটাও নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। এই প্লাজমিড তার কার্য অনুযায়ী বিভিন্ন রকমের, যেমন ধরো এগ প্লাজমিড, মানে এগ মানে হচ্ছে ফার্টিলিটি, এগ প্লাজমিড এর কাজ হলো সেক্স পিলি তৈরি করা, এক রকমের ছোট সুতোর মতো অংশ, যেটা যৌন জননের সময় বিভিন্ন সংশ্লেষ নালী গঠনে অংশগ্রহণ করে। আর প্লাজমিড, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্ট, যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। আর প্লাজমিডের পর তোমার টিআই প্লাজমিড, টিআই টিউমার, মানে এরা টিউমার গঠনে অংশগ্রহণ করে। কল প্লাজমিড, এরা কলিসিন বলে এক রকমের টক্সিন তৈরি করে। যদি এই এগ প্লাজমিডটা যদি নিউক্লিয়য়েডের সঙ্গে যুক্ত থাকে, তখন আমরা এর নাম দিয়েছি এপিজোম। এরপরে আসবো রিজার্ভ ম্যাটার, অর্থাৎ সঞ্চিত বস্তু। এই সঞ্চিত বস্তুগুলি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে, যেমন ভলিউটিন দানা, সালফার, লৌহ, ম্যাগনেটাইট গ্র্যানুল প্রভৃতি। এদের আমরা একত্রে বলি মেটাক্রোমাটিক গ্র্যানুল, কেননা এরা বিভিন্ন ভাবে রঞ্জিত হয়, সেই জন্য বলে মেটাক্রোমাটিক। সঞ্চিত খাদ্যের মধ্যে থাকে গ্লাইকোজেন, পলিবিটা হাইড্রক্সি বিউটাইরিক অ্যাসিড প্রভৃতি। তাহলে আজকে তোমার এই পর্যন্তই। এরপরে আমরা নিউক্লিয়য়েড এগুলো দিয়ে শুরু করব। স্প্লেন্ডেন্স, এই তিনটি পদ, এগুলো উপপ্রজাতি, ভারতীয় কাক। আবার ধরো কডভাস, স্প্লেন্ডেন্স, আইসোলেন্স, এটা হলো মালয়েশিয়ান কাক। আবার একইভাবে কডভাস, স্প্লেন্ডেন, প্রোটিগেটাস, শ্রীলঙ্কার কাক। সুতরাং এইভাবে আমরা ওই উপপ্রজাতি দিয়ে, এটি ভারতীয় কাক, এটি শ্রীলঙ্কার কাক, এগুলোকে আমরা নির্দিষ্ট করে চিনতে পারবো। সিনোনিম,
সিনোনিম কি? দেখো, যখন একটি প্রজাতির জীবের একাধিক নাম থাকে, মানে বিভিন্ন জন একাধিক নাম দিয়েছেন, তখন প্রথম নামটি বৈধ, বাকিগুলো হবে সিনোনিম। যেমন এরিকা ক্যারিয়া এবং এরিকা হারবেসিয়া। এরিকা ক্যারিয়া, এরিকা হারবেসিয়া। তাহলে একই উদ্ভিদের নাম, তাহলে একই উদ্ভিদের যদি ভিন্ন ভিন্ন নাম হয় তখন একটি বৈধ হবে এবং বাকিগুলি হলো সিনোনিম এবং বাকিগুলি বাতিল হবে। সিনোনিমের পর এসো হোমোনিম। হোমোনিম, তাহলে সিনোনিমে কি পেলে? যে একটি জীবের অনেক নাম। আর হোমোনিম কি হবে? একাধিক জীবের একই নাম। তাহলে যদি একটি রাজ্যের অন্তর্গত বিভিন্ন প্রজাতি জীবের যদি একই নাম দেয়া হয় তাহলে আমরা তাকে বলবো হোমোনিম। তাহলে প্রথমটি বৈধ হবে এবং বাকিগুলি বাতিল বলে গণ্য হবে এবং তাকে পরিবর্তন করতে হবে। যেমন নকটুয়া, ভেরিয়েগেটা। একটা পাখি এবং পতঙ্গ দুটোর বিজ্ঞানসম্মত না, তাহলে পাখিটি প্রথম দেয়া হয়েছে, সুতরাং পাখিটি গ্রাহ্য হবে এবং বাকিটি পরিবর্তন করতে হবে, সেটি হবে হোমোনিম। এরপরে এলো টোপোনিম। দেখো, টোপোনিম হলো অনেক সময় বিজ্ঞানসম্মত নাম, কোনো বিখ্যাত ভৌগোলিক অঞ্চল, বিখ্যাত ব্যক্তির নাম ইত্যাদি অনুযায়ী করা হয়। যখন এই ধরনের নামকরণ করা হয় তখন বলা হয় টোপোনিম। যেমন ভিক্টোরিয়া, অ্যামাজনিকা, টোটোনিম। যখন গণ এবং প্রজাতি নাম, জেনাস এবং স্পিসিস নাম এক, দুটি পদই এক, তখন তাকে বলে টোটোনিম। যেমন কাতলা কাতলা, না যা না যা, এইভাবে। এই প্রকার নামকরণ উদ্ভিদের ক্ষেত্রে গ্রাহ্য নয়। এরপরে আমরা আসবো শ্রেণীবিন্যাস, 3 নাম্বার। তাহলে নামকরণ, শনাক্তকরণ হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কি? যে জীবের পারস্পরিক সম্পর্ক, তাদের সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদির ভিত্তিতে নির্দিষ্ট গোষ্ঠীভুক্তকরণ, তাকে বলে শ্রেণীবিন্যাস। তাকে শ্রেণীবিন্যাসকে করার উদ্দেশ্য আর কিছুই নয়। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝবে। যেমন একটা লাইব্রেরি, তাতে আছে হাজার হাজার বই। তো এই হাজার হাজার বই, একটি বইকে তোমাকে যদি নির্দিষ্ট করে বার করে নিয়ে আসতে হয়, তুমি সারাদিন ধরে খুঁজেও পাবে না। সেই জন্য লাইব্রেরিতে নির্দিষ্ট নিয়ম করা আছে এবং সেই নিয়ম অর্থাৎ ক্যাটালগ আছে ইত্যাদি, সেই অনুযায়ী তুমি বইটিকে মুহূর্তের মধ্যে বার করে আনতে পারো। এখানেও সেই শ্রেণীবিন্যাস ব্যাপারটা একই। তাহলে বিভিন্ন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তাদের গোষ্ঠীভুক্তকরণ। সেই গোষ্ঠীভুক্তগুলো কি না? রাজ্য, বিভাগ বা পর্ব, শ্রেণী ইত্যাদি। তাহলে এই যে গোষ্ঠীভুক্তকরণ, এরই নাম হলো শ্রেণীবিন্যাস। তাকে শ্রেণীবিন্যাস যখনই এলো, এই শ্রেণীবিন্যাসের সঙ্গে আমরা যে টার্মটি ইউজ করব সেটা হলো হায়ারার্কি। হায়ারার্কি কি না? ট্যাক্সোনমি ক্ষেত্রে বিভিন্ন জীবেদের তাদের জটিলতা, মিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য অনুযায়ী নির্দিষ্ট ধাপে, অর্থাৎ নিচু থেকে উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে পর 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 ধাপে ধাপে সাজানো, একে বলে হায়ারার্কি। তাহলে সেই ধাপগুলো কি? এই ধাপগুলো হলো ট্যাক্সোনমিক র্যাঙ্ক।
সেই ট্যাক্সোনমিক র্যাঙ্কটা লিনিয়াস প্রথম প্রবর্তন করেন। তিনি এই হায়ারার্কির 7টি ধাপ উল্লেখ করেছিলেন। সেই 7টি ধাপ হলো রাজ্য, হলো পর্ব, প্রাণীদের ক্ষেত্রে বিভাগ, এটি উদ্ভিদের ক্ষেত্রে একইভাবে শ্রেণী ক্লাস, তারপর অর্ডার মানে হচ্ছে বর্গ, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, তারপর হচ্ছে জেনাস, তারপর হচ্ছে স্পিসিস বা প্রজাতি, জেনাস বা গণ, স্পিসিস বা প্রজাতি। তাহলে এই যে 7টি ধাপ এগুলো হলো ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে নির্দিষ্ট ভাবে সাজানোটা সেগুলো হলো ট্যাক্সন। যেমন তোমাকে যদি মানুষ বলা হয়, তাকে যদি সাজাতে হয়, তাহলে তুমি রাজ্যে লিখবে কর ডাটা, যাদের নোটো কর। পর্বে কি পর্ব মানে তখন ভার্টিব্রেটা, ও ভুল হলো, রাজ্য অ্যানিম্যালিয়া, অ্যানিম্যালিয়া মানে প্রাণী রাজ্য। পর্ব হচ্ছে কর ডাটা। শ্রেণী, এখানে উপপর্ব আছে ভার্টিব্রেটা, শ্রেণী ক্লাস ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী, বর্গ প্রাইমেটস, গোত্র হোমিনিডি, তারপর গণ হোমো এবং প্রজাতি সেপিয়েন্স। তাহলে এই যে তোমাকে বিভিন্ন ইয়েগুলো ট্যাক্সন গুলো দেওয়া হলো, তুমি যদি বলো ম্যামেলিয়া, তুমি বুঝে গেলে যে ম্যামেলিয়ার এই এই ফিচার। কিন্তু তুমি যদি বলো শ্রেণী, কিছু বুঝতে পারবেন, কেননা ট্যাক্সোনমির অন্তর্গত হাজার হাজার শ্রেণী। তাহলে ক্যাটাগরি একটা অ্যাবস্ট্রাক্ট মানে কোন অব্যক্ত একটা শব্দ, কিন্তু ট্যাক্সন একটি নির্দিষ্ট শব্দ। তাহলে দেখো পরবর্তী পর্যায়ে এই যে হায়ারার্কি হলো, তাহলে নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত করো। তাহলে নিচে থেকে ক্রমশ উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে সাজানো। তাহলে এখানে কিছু প্রজাতি নিয়ে একটি জেনাস বা গণ তৈরি হয়, বা কিছু গণ নিয়ে একটি গোত্র, একইভাবে গোত্র কিছু গোত্র নিয়ে বর্গ, এইভাবে হয়। তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন প্রাণী উদ্ভিদ আবিষ্কার হওয়ার ফলে দেখা গেল যে এই 7টি ক্যাটাগরি যথেষ্ট নয়। তখন এটি সমাধানের জন্য এই 7টি ক্যাটাগরিকে ঠিক রেখে, এগুলো অব্লিগেট মানে বাধ্যতামূলক ক্যাটাগরি, আরো ক্যাটাগরি তার উপরে এবং নিচে বসানো হলো। যেমন ধরো শ্রেণী, তার মানে উপরে যদি বসানো তার চেয়ে একটু জটিল অধিশ্রেণী, আর নিচে যদি বসানো হয় তাহলে নাম হবে উপশ্রেণী। এমনি করে বর্তমানে 21টি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার একটা টার্ম আসি সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স এর মধ্যে এই শ্রেণীবিন্যাস ও অন্তর্ভুক্ত। সিস্টেমেটিক্স কি না, যে জীববিজ্ঞান যে শাখায় জীবেদের শ্রেণীবিন্যাস, তাদের বৈচিত্র্য, তাদের মধ্যে অন্তর সম্পর্ক, তাদের সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি নিয়ে সার্বিকভাবে পঠন পাঠন আলোচনা হয়, তাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। তাহলে এই পোর্শনটা আমাদের হয়ে গেল। এই পোর্শনের পর এটা আমরা ওই ট্যাক্সোনমির মধ্যে পেয়েছি। এরপরে আমরা ওই শ্রেণীবিন্যাস ব্যাপারটা আসবো। দেখো শ্রেণীবিন্যাস লিনিয়াসের সময় থেকে যে জীবেদের যে শ্রেণীবিন্যাস এর চেষ্টা, সেগুলোকে দেখো ক্রমিক জটিলতা লিনিয়াস উনি প্রথম 2 রাজ্য শ্রেণীবিন্যাস করেন। এই 2টি রাজ্য হলো প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া। লিনিয়াস
তিনি সব জীবেদের হয় উদ্ভিদ নয় প্রাণী এই ভাগ করেছিলেন। এরপর বিজ্ঞানী হেকেল তিনি 3 রাজ্য শ্রেণীবিন্যাস করলেন। তিনি বললেন যে সব উদ্ভিদ প্রাণী হতে পারে না, এই পৃথিবীতে রয়েছে অজস্র এককোষী। এই এককোষী জীবেরা তাদের প্রোকারিওটিক ইউক্যারিওটিক দুরকমই রয়েছে, কিন্তু তিনি তাদের একটা পৃথক রাজ্যে অন্তর্ভুক্ত করলেন এবং নাম দিলেন প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া তৈরি হলো 3 রাজ্য। এরপর বিজ্ঞানী কপল্যান্ড 4 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করলেন। তিনি বললেন যে প্রোটিস্টার মধ্যে সমস্ত এককোষী জীব আছে ঠিকই, কিন্তু এই এককোষীদের মধ্যে প্রোকারিওটিক রয়েছে, ইউক্যারিওটিক রয়েছে। এই প্রোকারিওটিক জীব ইউক্যারিওটিক জীব এক হতে পারে না, সেজন্য তিনি সমস্ত এককোষী প্রোকারিওটদের আলাদা করে একটা পৃথক রাজ্য স্থাপন করলেন এবং তার নাম দিলেন মোনেরা। তাহলে মোনেরা সমস্ত এককোষী ইউক্যারিওটদের তিনি প্রোটিস্টা, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া তৈরি হলো 4 রাজ্য। এরপর এলেন বিজ্ঞানী হুইটেকার। উনি 5 রাজ্য শ্রেণীবিন্যাস করলেন। তিনি 5 রাজ্য শ্রেণীবিন্যাসে কি না, তিনি বললেন যে এই যে 4 রাজ্য শ্রেণীবিন্যাস ঠিকই, কিন্তু প্ল্যান্টির মধ্যে ছত্রাকদের ঢোকানো আছে। ছত্রাক কখনো উদ্ভিদ হতে পারে না, কেননা উদ্ভিদের যে প্রধান বৈশিষ্ট্য তার ক্লোরোফিল, সালোকসংশ্লেষ, সহজীব এরা পারে না। উদ্ভিদের কোষপ্রাচীরের যে সেলুলোজ আছে এদের নেই, এদের কাইটিন আছে। উদ্ভিদের যে কোষের প্রধান যে সঞ্চিত শ্বেতসার এদের নেই, এদের গ্লাইকোজেন। এই যে এত পার্থক্য, সুতরাং তিনি তাদের ওই প্ল্যান্টটি থেকে আলাদা করে নিলেন। তাহলে হলো মোনেরা, প্রোটিস্টা এবং আরেকটি রাজ্য ফাঙ্গি বা ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া তৈরি হলো 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের পর দেখো বিজ্ঞানী কার্ল উলস ইনি 3 ডোমেইন সিস্টেম, 3 ডোমেইন সিস্টেম প্রচলন করলেন। তিনি সমগ্র জীবজগতের 3টে ডোমেইনে ভাগ করলেন। সে 3টে ডোমেইন হলো 1 আর্কিয়া, 2 ব্যাকটেরিয়া, 3 ইউক্যারিয়া। দেখো এই যে ডোমেনটা, এখানে আমরা হুইটেকারের 5 রাজ্যের ব্যাপারটা আছে। এই আর্কিয়া ব্যাকটেরিয়া তিনি মোনেরাদের বললেন যে এই যে প্রোকারিওটিক এককোষী জীব মোনেরা, এরা কিন্তু সব এক নয়, এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তা সেই অনুযায়ী তিনি দেখলেন যে এক রকমের জীব চরম পরিবেশে বাস করতে পারে, তাদের কোষপ্রাচীরেরও পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী তিনি তাদের আলাদা করে দিলেন, এরা হলো আর্কিয়া। আর বাকিদের তিনি রাখলেন ব্যাকটেরিয়া। তাহলে এরা দুজনেই প্রোকারিওট, তার মানে মোনেরা। আর বাকি সমস্ত যে এককোষী ইউক্যারিওট থেকে বহুকোষী ইউক্যারিওট সব ইউক্যারিয়া। তার মানে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রোটিস্টা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত হলো ইউক্যারিয়া। এবার দেখো এই যে 5 রাজ্যের যে মোনেরা, এই মোনেরাকে আবার এইভাবে ভাগ করা হয়। এক হলো আর্কি ব্যাকটেরিয়া, এটা হলো আর্কিয়া। ইউ ব্যাকটেরিয়া, এটি হলো ব্যাকটেরিয়া। এরপর প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এমনি করে ফাঙ্গি, অ্যানিমেলিয়া ইত্যাদি হবে। তাহলে এখন আমাদের এই প্রথমে মোনেরার বৈশিষ্ট্য জেনে এই আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া
এদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। মোনেরার বৈশিষ্ট্য তোমরা একটু আধটু পড়ে এসেছো, ক্লাস 9-এ পড়েছো। এটা কি না, এরা প্রোক্যারিওটিক কোষ দিয়ে তৈরি, এদের ভেতরে প্রকৃত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয় পর্দা নেই, একে নিউক্লিয়য়েড বলে। তার পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, বিভিন্ন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি ইত্যাদি নেই। রাইবোজোম আছে, কিন্তু রাইবোজোম 70S প্রকৃতির। তাহলে এবং যে ডিএনএ, সেই ডিএনএ দ্বিতন্ত্রী চক্রাকার এবং নগ্ন, অর্থাৎ হিস্টোন প্রোটিন নেই। কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইক্যান ইত্যাদি আছে। তাহলে এমনি করে এই ফিচারগুলো হলো মোনেরা। এইবার এই মোনেরার পর আমরা আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া ফিচার বলবো। তাহলে আর্কিয়া আর আর্কি ব্যাকটেরিয়া এদের একই ফিচার গুলো এক হবে, তুমি যেটাই লেখো ফিচার গুলো হবে। তাহলে আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া কি, এরা চরম পরিবেশে বাস করতে পারে। চরম পরিবেশটা কি, উচ্চ তাপমাত্রা, উচ্চ অম্ল অবস্থা, উচ্চ লবণাক্ত অবস্থা, এই যে এইগুলো অত্যন্ত প্রতিকূল, এখানে অন্য কোনো জীব বাস করতে পারে না, এরা এই চরম পরিবেশে বাস করতে পারে। এদের কোষপ্রাচীরে পলিস্যাকারাইড আছে, কিন্তু সেলুলোজ নেই, এবং পেপটিডোগ্লাইক্যান নেই। এটা মনে রাখতে হবে, পেপটিডোগ্লাইক্যান নেই, যেটা ব্যাকটেরিয়ায় আছে। তাহলে পেপটিডোগ্লাইক্যান আছে ব্যাকটেরিয়া, পেপটিডোগ্লাইক্যান নেই, সেটা হলো তোমার আর্কিয়া। এছাড়া এদের কোষ পর্দায় একস্তরী শৃঙ্খলিত এবং শাখান্বিত লিপিড অণু দিয়ে তৈরি। আমাদের যে কোষ পর্দা দ্বিস্তরী লিপিড দিয়ে তৈরি, এদের কোষ পর্দা একস্তরী শাখান্বিত লিপিড অণু দিয়ে তৈরি। যেমন এই যে আর্কিয়া, এই আর্কিয়াকে আমরা 3 ভাগে ভাগ করব। এক হলো মিথানোজেন, হ্যালো ব্যাকটেরিয়া, এবং থার্মো অ্যাসিডোফাইলস, থার্মো অ্যাসিডোফাইলস। তাহলে প্রথমে মিথানোজেন। তাহলে মিথানোজেন মানে হচ্ছে, উদাহরণ হলো মিথানোকক্কাস, মিথানো ব্যাকটেরিয়া, মানে এরা মিথেন গ্যাস তৈরি করতে পারে। তাহলে এরাও একই রকম ভাবে আর্কিয়া, এরা কি না পচনশীল জৈব বস্তু থেকে কার্বন এবং শক্তি সংগ্রহ করে হাইড্রোজেনের সাহায্যে মিথেন গ্যাস উৎপন্ন করে। এরা বিভিন্ন জলাভূমিতে, বিভিন্ন গবাদি পশুর পৌষ্টিক নালীতে, বিভিন্ন নর্দমা জলে এরা অবস্থান করে। এবং এরা যেহেতু এই মিথেন গ্যাস তৈরি করে, সেই জন্য গবাদি পশুর যে ডাং বা গোবর, এগুলোকে বায়ো গ্যাস প্ল্যান্টে, অর্থাৎ গোবর গ্যাস প্ল্যান্ট ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হলো মিথানোকক্কাস। মিথানো ব্যাকটেরিয়া, রুমিনেন্টিয়াম। তাহলে মিথানোজেন। এরপরে আমরা আসবো হ্যালো ব্যাকটেরিয়া। হ্যালো ব্যাকটেরিয়া মানে হচ্ছে যারা লবণাক্ত, চরম লবণাক্ত পরিবেশে বাস করে। তাহলে যেহেতু চরম লবণাক্ত পরিবেশে বাস করে, এদের কোষের ভিতরে
লবণের ঘনত্ব বাইরের তুলনায় অধিক। এটা খুব সিম্পল। দেখো, যদি বাইরেটা যদি ঘনত্বটা যদি বেশি হতো, ভেতরটা যদি কম হতো, জলটা বেরিয়ে চলে আসতো, তাহলে মারা যেত। এরা সবাত শোষণকারী। তার আগে মিথানোব্যাকটেরিয়ামটা ছিল অবাত শোষণকারী, এরা সবাত শোষণকারী। এবং এরা এই লবণাক্ত পরিবেশে যে বাস করে, তারা ওই বিভিন্ন লবণকে নানা রকম ভাবে ব্যবহার করে নিজেদের মতন শারীরবৃত্তীয় প্রয়োজন মেটায়। এদের কেমো অটোট্রফ মানে রসায়ন সংশ্লেষী বলা হয়। এছাড়া এদের কোষ পর্দায় এক বিশেষ ধরনের রেড পিগমেন্ট মানে লাল রঙ ক্যারোটিনয়েড থাকে। এই ক্যারোটিনয়েড একে সৌরশক্তির ক্ষতিকর প্রভাব থেকে এদিকে রক্ষা করে। এছাড়া এদের কোষ প্রাচীরকে ঘিরে মিউসিলেজের আস্তরণ থাকে, যে মিউসিলেজেরও এদের সুরক্ষা দেয়। উদাহরণ যেমন হ্যালো ব্যাকটেরিয়াম, হ্যালো কক্কাস, হ্যালো ব্যাকটেরিয়াম, হ্যালো কক্কাস প্রভৃতি। এরপর আসবো থার্মো অ্যাসিডোফাইট। দেখো, এরাও অবাত শোষণকারী, এরাও রসায়ন সংশ্লেষী। এদের অত্যন্ত চরম পরিবেশে, অর্থাৎ অতি উচ্চ উষ্ণতা 80 ডিগ্রি সেন্টিগ্রেড কি তারও বেশি, আবার তীব্র আম্লিক মানে pH 2 এইরকম অবস্থায় তারা বাস করতে পারে। এবং এরা বাধ্যতামূলক অবাত শোষণকারী, যেমন সালফোলোবাস,